যারা বাইরে কাজ করছেন অথবা করতে যাবে, সরকার আপনাদেরকে প্রতি মাসে মাসে 5,000 টাকা করে দেবে। তো এইভাবে কি একবার দেবে? একবার নয়, 1 বছর পর্যন্ত প্রতি মাসে মাসে 5,000 টাকা করে দেবে। তো এইভাবে যদি প্রতি মাসে মাসে 1 বছর 5,000 টাকা করে দেয়, তাহলে মোট কত টাকা হচ্ছে? 60,000 টাকা। তো আপনি ঘরে বসেই 60,000 টাকা পেয়ে যাচ্ছেন। দেখুন বন্ধুরা, টাকাটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে টাকাটা আপনি পাবেন কিভাবে। আপনাকে সঠিকভাবে সঠিক নিয়মে ফর্মটাকে ফিল আপ করে সাবমিট করতে হবে অথবা জমা করতে হবে, তবেই না আপনি টাকাটা পাবেন। তো আজকে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি সঠিকভাবে সঠিক নিয়মে ফর্মটাকে ফিল আপ করবেন, একবারে হাতে হাতে দেখিয়ে দেবো। তো আমি আপনাকে এতটুকুই গ্যারান্টি দেবো, এই ভিডিওটা যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, ফর্মটা কিভাবে ফিল আপ করতে হয় পুরো আপনার ক্লিয়ার হয়ে যাবে, কোনো ডাউট থাকবে না। চলুন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে ফর্মটাকে ফিল আপ করবেন। তো দেখুন বন্ধুরা, আমি ফর্মটা ওপেন করেছি। কিভাবে ফিল আপ করতে হয় আপনাকে দেখাবো। আপনি অনলাইনে ফিল আপ করেন বা অফলাইনে ফিল আপ করেন, লেখালেখির ব্যাপারটা কিন্তু একই। তো আপনি দেখতে থাকুন, আশা করি আপনার অনেক কাজে লাগবে এবং অনেক উপকার পাবেন। দেখুন, প্রথমত ফর্মের উপরে যেটা লেখা আছে সেটা আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন। দেখুন লেখা আছে আবেদনপত্র, মানে আপনাকে আবেদন করতে হবে। বাঁ দিকে যেটা আপনি দেখতে পাচ্ছেন একবারে প্রথমেই ব্যক্তিগত তথ্য, মানে যিনি আবেদন করবে তার ব্যক্তিগত তথ্যগুলো এখানে দিতে হবে। কি লিখতে হবে? প্রথমত দেখুন লেখা আছে আবেদনকারীর নাম। তো আবেদনকারীর নামটা এই জায়গাতে লিখতে হবে। এবার আবেদনকারীর নাম মানে যিনি আবেদন করছে ফর্মটা, যিনি বাইরে কাজ করে, যার নামে আবেদন হচ্ছে ফর্মটা, তার নামটা এখানে লিখতে হবে। বুঝতে পেরে গেলেন? এবার 2 নম্বরে যেটা আপনি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে দেখুন মোবাইল নাম্বার, মানে যিনি অ্যাপ্লাই করছেন তার ফোন নাম্বারটা, মানে যিনি বাইরে কাজ করে তার ফোন নাম্বারটা এই ঘরটায় লিখতে হবে। এবার তৃতীয়ত যেটা আপনি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বাবা অথবা স্বামীর নাম। যদি সে পুরুষ হয়ে থাকে তাহলে তার বাবার নামটা এখানে লিখবে, আর যদি সে মহিলা বিবাহিত হয়ে থাকে তাহলে তার স্বামীর নামটা এই জায়গাতে পুট করবে। আশা করি এটাও আপনি বুঝতে পেরে গেলেন। এবার আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে দেখুন ডিএ যেটা লেখা আছে সেটা হচ্ছে লিঙ্গ। লিঙ্গটা কি? সে পুরুষ নাকি মহিলা নাকি অন্য কিছু। তো সে যদি পুরুষ হয় তাহলে এই ঘরটায় টিক দেবে, আর যদি সে মহিলা হয় তাহলে এই ঘরটায় টিক দেবে। এটাও আশা করি বুঝতে পেরে গেলেন। এবার আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে দেখুন যেটা আছে ধর্ম, তার যেটা ধর্ম সেটা এখানে সে লিখে দেবে, হিন্দু নাকি মুসলিম সেটা এখানে লিখতে হবে। তারপরেটা দেখুন লেখা আছে জাতি, SC ST OBC UR। তো তার জাতিটা কি হবে? SC ST OBC নাকি জেনারেল, সেটা কিন্তু এখানে লিখতে হবে। এটাও বুঝতে পেরে গেলেন। এবার দেখুন বন্ধুরা, এই যে জন্ম তারিখ বলে লেখা আছে, এবার তার যেটা জন্ম তারিখ সেটা এখানে পুট করে দেবে। এটাও আপনি বুঝতে পেরে গেলেন। এবার আমি আপনাকে স্ক্রল করে একটু নিচের দিকে আসি। দেখুন এই জায়গাতে আপনি লক্ষ্য রাখুন, দেখুন লেখা আছে আপদকালীন ফোন নাম্বার। তো আপদকালীন ফোন নাম্বারটা মানে একটা ইমার্জেন্সি আপনাকে নাম্বার দিতে হবে। ও যে এইখানে যে নাম্বারটা আপনি দিবেন, আমি আপনাকে দেখাই, এই জায়গাতে যে নাম্বারটা আপনি দিবেন সেটা কিন্তু এখানে দিবেন না। এটা আলাদা আপনি একটা আপদকালীন নাম্বার, মানে একটা ইমার্জেন্সি নাম্বার। যদি এই নাম্বারে তাকে পাওয়া না যায়, যদি তাকে ফোন করে বা কন্ট্যাক্ট করতে চাই, তাতে এই নাম্বারটা যেন খুব সহজেই পেয়ে যায়, যার কারণে এই আপদকালীন ফোন নাম্বারে আপনি ওই নাম্বারটা পুট করে দেবেন। তাহলে এটাও আপনি জানতে পারলেন। এবার দেখুন এখানে লেখা আছে আধার নাম্বার, মানে তার আধার কার্ডের নাম্বারটা এখানে পুরো ঘরটাতে পুট করে দিতে হবে। তারপরেটা দেখুন লেখা আছে খাদ্য সাথী নাম্বার অথবা রেশন কার্ড নাম্বার, মানে তার খাদ্য সাথী মানে তার রেশন কার্ডের নাম্বারটা এখানে পুট করতে হবে। কিভাবে? রেশন কার্ডের উপরে দেখবেন নাম্বার দেওয়া থাকে, তো তাই নাম্বার দেওয়ার আগে দেখবেন তার ক্যাটাগরি দেওয়া থাকে, যেরকম STHH, সেই ক্যাটাগরিটাকে লিখবে, তারপরে সেই কার্ডের নাম্বারটা লিখবে। ঠিক আছে? এটাও আপনি বুঝতে পেরে গেলেন। তারপরেটাই কি লিখে আছে দেখুন ভোটার কার্ড নাম্বার, মানে আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড এগুলো লাগছেই, তাই না? ফর্মটা ফিল আপ করার সময় এগুলোকে সাথে রাখতে হবে কিন্তু। তো আপনি এখানে ভোটার কার্ড নাম্বারটা পুট করে দেবেন। ঠিক আছে? তো এবার আমি আপনাকে দেখাই, স্ক্রল ডাউন করে উপরের দিকে যাই। উপরের দিকে আসার পরে প্রথমত 2 নম্বরে আপনি যেটা দেখতে পাচ্ছেন দেখুন এইখানে লেখা আছে স্থায়ী ঠিকানা। স্থায়ী ঠিকানা মানে, স্থায়ী ঠিকানা মানে যে যে ঠিকানায় বাস করে, ঠিক আছে, তার যে ঠিকানাটা সেটা এখানে লিখতে হবে। এখানে দেখুন মহকুমাটা হবে, তারপরে দেখুন তার ব্লক নাকি মিউনিসিপ্যালিটি নাকি কর্পোরেশন সেটা এখানে লিখে দিতে হবে। তারপরে দেখুন তার গ্রাম পঞ্চায়েত যেটা অথবা ওয়ার্ড, তার গ্রাম পঞ্চায়েতের যে নাম সেটা এখানে লিখে দেবে, অথবা ওয়ার্ডের যে নাম সেটা এখানে পুট করে দেবে। তো যদি সে ব্লকের নাম লিখে তাহলে এখানে গ্রাম পঞ্চায়েতের নাম লিখতে হবে, আর যদি সে মিউনিসিপ্যালিটির নাম লিখে তাহলে তাকে ওয়ার্ড নাম্বারটা এখানে দিতে হবে। আশা করি ব্যাপারটা আপনি বুঝতে পেরেছেন। তো বেসিক্যালি ব্লকের নাম হয় এখানে, আর এখানে গ্রাম পঞ্চায়েতের নাম হয়, এটা দিলেই হবে। এবার আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে দেখুন এটা হচ্ছে থানা, তার থানাটা কোথায় সেটা এখানে লিখে দিতে হবে। তারপরে দেখুন পিন নাম্বার, মানে তার যে পিন নাম্বারটা সেটা এখানে লিখে দিতে হবে। আশা করি এটাও আপনি বুঝতে পেরে গেলেন। এবার আমি আপনাকে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসি। ফর্মটা বেশ অনেকটা বড় ফর্ম, আপনাকে ফিল আপ করে দেখাচ্ছি পুরোটা, কিভাবে ফিল আপ করতে হয় সেটাই দেখাচ্ছি, আপনি দেখতে থাকুন। প্রথমত এই যে দেখুন এই জায়গাতে লিখে আছে এই 3 নম্বরে কর্মক্ষেত্রের ঠিকানা ABCDর মধ্যে যে কোনো একটাই, মানে যে কোনো একটা ঘর আপনাকে ফিল আপ করতে হবে ABCDর মধ্যে। হয়তো আপনার এটাও হতে পারে, বিটাও হতে পারে, সিটাও হতে পারে, ডিটাও হতে পারে। তো
তো আমি আপনাকে দেখাবো বেসিক্যালি আমাদের এটাই হবে। কেন হবে আমি আপনাকে দেখাচ্ছি। দেখুন এই জায়গাতে কি লেখা আছে আমি আপনাকে মার্ক করে দিচ্ছি। দেখুন এই জায়গাতে লেখা আছে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যে কর্মরত তাদের জন্য। মানে এখানে কি বোঝাচ্ছে, যদি আপনি ভারতবর্ষের বাসিন্দা হয়ে থাকেন, ভারতবর্ষেরই বাসিন্দা, অথচ আপনার মানে রাজ্যটা আলাদা, মানে পশ্চিমবঙ্গ থেকে অন্য রাজ্যে কাজ করতে গেছেন, সেটা হতে পারে তামিলনাড়ু, হতে পারে উড়িষ্যা, হতে পারে কেরালা, ঠিক আছে। যে রাজ্যে আপনি কাজ করতে গেছেন সেই রাজ্যের নামটা এখানে দিতে হবে এবং তার থানাটা কোথায় সেটা আপনাকে দিতে হবে। তো আমি আপনাকে বলি, যদি আপনার এটা হয়, এটাই হয়, ধরে নিন আপনি ভারতবর্ষের বাসিন্দা, মানে আপনি ইন্ডিয়ারই বাসিন্দা, অথচ আপনি অন্য রাজ্যে কাজ করতে গেছেন। আমাদের এটা যেরকম পশ্চিমবঙ্গ রাজ্য, তো বাইরের রাজ্য যদি বলি তাহলে তামিলনাড়ু আছে, কেরালা আছে, উড়িষ্যা আছে। তো যে রাজ্যে আপনি কাজ করেন সেই রাজ্যের নামটা আপনি এই জায়গাতে পুট করবেন। বুঝতে পেরেছেন? যদি আপনার উড়িষ্যা হয় উড়িষ্যা, যদি কেরালা হয় কেরালা, আপনি এখানে লিখবেন। তারপরে কি আছে, সেইখানকার যে থানাটা, সেই থানার নামটা এখানে লিখবেন। আপনার থানা নয়, যে রাজ্যে আপনি কাজ করতে চাইছেন সেখানকার থানা এই জায়গাতে আপনাকে পুট করতে হবে। আশা করি আপনি বুঝতে পেরে গেছেন। এবার 2 নম্বরটা কি বলছে দেখুন, এখানে লেখা আছে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের বাইরে কর্মরত তাদের জন্য। মানে যে সমস্ত আবেদনকারী সে যদি ভারতবর্ষের বাইরে কাজ করে, মানে আমাদের ইন্ডিয়ার বাইরে কাজ করে, তাহলে তাকে তার দেশের নামটা এখানে সিলেক্ট করতে হবে, এখানে লিখতে হবে, এবং কর্মস্থলের ঠিকানা সেইখানে যেখানে কাজ করে সেখানকার ঠিকানাটা এখানে লিখতে হবে। আর বৈধ পাসপোর্ট নাম্বার, মানে নিজের দেশ থেকে যদি অন্য দেশে যায় তাহলে তো তার পাসপোর্ট নাম্বার লাগবেই, পাসপোর্ট তাকে দিতে হবে। তো সেই পাসপোর্ট নম্বরটা এখানে তাকে লিখতে হবে। এটাও আপনি জানতে পেরে গেলাম। এবার 3 নম্বর যেটা বলা হচ্ছে দেখুন সিএ, এখানে কি বলছে, যে সমস্ত আবেদনকারীর ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্য রাজ্যে কর্মে নিযুক্ত হবেন। মানে এখানে আপনাকে বোঝানো যাচ্ছে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে, মানে ধরে নিন আপনি ভারতবর্ষের বাসিন্দা, ঠিক আছে। তো আপনি পশ্চিমবঙ্গ ছাড়া, মানে আপনার রাজ্য তো পশ্চিমবঙ্গ, তো আপনি পশ্চিমবঙ্গ ছাড়া অন্য রাজ্যে কাজ করতে গেছেন, মানে এই আগেরটার মতো। এটা কি হচ্ছে, যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্য রাজ্যে কর্মরত, মানে সেখানে সে কাজ করে অলরেডি। আর এই সিএ যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যে কর্মে নিযুক্ত হবেন, মানে কাজ করতে সে যাবেন, এখনো যায়নি। প্রথম কথা এ কি বলছে, কাজ করে অলরেডি, সেটা সে ফিল আপ করবে। আর এই ডিএ নাম্বার যেটা বলা হচ্ছে সে কাজ করেনি, করতে যাবে, তাহলে সেই দেশের নামটা এখানে সিলেক্ট করবে বা লিখতে হবে, এবং রাজ্য সেখানকার রাজ্যটা এখানে লিখতে হবে বা অঞ্চল, তারপরে সেখানকার থানাটা এখানে লিখে দিতে হবে। আশা করি এটাও আপনি বুঝতে পেরে গেছেন। এবার আমি এই ডি নাম্বারটাই বলবো আপনাকে, এটা কি বলছে দেখুন, এখানে লিখে আছে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের বাইরে কর্মরত, যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের বাইরে কর্মরত হবেন তাদের জন্য। মানে যে সমস্ত আবেদনকারী, যে ব্যক্তি আবেদন করছে সে যদি বাইরে, মানে ইন্ডিয়ার বাইরে কাজ করতে চায়, মানে যায়নি এখনো, করেনি এখনো, করতে যাবে, তো সে এই ডি নাম্বারটা ফিল আপ করবে। দেখুন এখানে তার দেশের নামটা দিতে হবে এবং কর্মস্থলের ঠিকানাটা এখানে দিতে হবে, যেখানে সে কাজ করতে যাবে সেখানকার ঠিকানাটা এখানে দিতে হবে। তারপরে দেখাচ্ছে বৈধ পাসপোর্ট নাম্বার, মানে ভারতবর্ষ থেকে অন্য জায়গায় যদি অন্য দেশে যায়, নিজের দেশ থেকে অন্য দেশে গেলে তো পাসপোর্ট লাগবেই, তাই না? তো সেই পাসপোর্ট নাম্বারটা এখানে পুট করতে হবে। তাহলে আশা করি আপনি অনেক ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছিলেন এই ডি এর ব্যাপারটা। আপনি ভালোভাবে বুঝতে পেরেছেন তো? এটা কারা ফিল আপ করবে? যারা অন্য রাজ্যে কাজ করতে যাচ্ছে, পশ্চিমবঙ্গ থেকে অন্য রাজ্যে কাজ করতে যাবে, সেটা হতে পারে কেরালা, উড়িষ্যা। বিটা কে ফিল আপ করবে? যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের বাইরে কর্মরত তাদের জন্য, মানে ভারতবর্ষের বাইরে নিজের দেশ থেকে অন্য দেশে যারা কাজ করে। এবার সিএ কি বলছে, যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যে কর্মে নিযুক্ত হবেন। মানে আপনার তো পশ্চিমবঙ্গ, মানে অন্য রাজ্যে যদি সে কাজ করতে যায় তাহলে সেটা সি ফিল আপ করবে, মানে কাজ করেনি এখনো, কাজ করতে যাবে। ডিএ কি বলছে, যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের বাইরে কর্মরত হবেন তাদের জন্য। মানে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের বাইরে কাজ করতে যাবেন সে এটা ফিল আপ করবে। মানে এক ব্যক্তি চারটেই ফিল আপ করবে না, যার যেটা হবে সে সেটা ফিল আপ করবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। এবার আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে দেখুন এই জায়গাতে কি লিখে আছে, কাজের ধরন, মানে সে কি কাজ করে সেটা এখানে পুট করতে হবে বা কি কাজ করতে সে যাবেন। দেখুন এইখানে অনেকগুলো নাম ওরা আগে থেকে সিলেক্ট করে দিয়েছে, যদি আপনার হয় এর মধ্যে একটাও, তাহলে আপনি সেটা লিখে দিতে পারবেন। আর যদি আপনার এর মধ্যে না থাকে তাও আপনি এখানে লিখে দিতে পারবেন, ঠিক আছে। তো দেখুন এখানে কি কি দেওয়া আছে। দেখুন প্রথমত দিকে আছে কৃষি, মানে যদি আপনি কৃষি কাজ করেন, যেখানে আপনি কাজ করেন সেটা যদি কৃষি হয় তাহলে এখানে লিখতে হবে। তারপরে দেখুন নির্মাণ কাজ, তারপরে দেখুন রাজমিস্ত্রি, তারপরে দেখুন ছুতার, তারপরে দেখুন ইলেকট্রিশিয়ান, তারপরে দেখুন প্লাম্বার, তারপরে দেখুন হস্তশিল্প, তারপরে দেখুন স্বাস্থ্য পরিষেবা, তারপরে দেখুন আত্মীয়তা সংক্রান্ত পরিষেবা, তারপরে দেখুন অলংকারশীল, তারপরে দেখুন ম্যানুফ্যাকচারিং, তারপরে দেখুন পাথর কাটা ও পালিশের কাজ, তারপরে পরিবহন, স্বনিযুক্ত,
অথবা মানে বিভিন্ন মানে যে কাজটা আপনি করেন সেই কাজটা আপনাকে এখানে লিখে দিতে হবে। তো এর মধ্যে যদি আপনার একটাও হয়ে থাকে তাহলে তো ভালো, এটা আপনি সহজে এখানে লিখে দিতে পারছেন। আর যদি এর মধ্যে একটাও না হয়, যে কাজটা করেন আপনি তার নামটা আপনাকে কি করতে হবে এই জায়গাতে লিখে দিতে হবে। যদি আপনি অনলাইনে ফিল আপ করেন তারপরেও কিন্তু এখানে সেটাকে পুট করতে হবে। আশা করি আপনি ব্যাপারটা বুঝতে পেরে গেলেন। এবার আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে, দেখুন এইখানে লেখা আছে বাইরে যাওয়ার দিন অথবা প্রস্তাবিত দিন। মানে যেদিন আপনি বাইরে গিয়েছিলেন, যারা অলরেডি কাজ করে সেখানে কবে বাইরে গিয়েছিল একটু আধটু হয়তো মনে আছে, তো কবে গিয়েছিল সেই ডেটটা কিন্তু এখানে পুট করতে হবে এই ঘরটা। অথবা যারা যায়নি এখনো, যেদিন যাবে সেই ডেটটা এখানে পুট করে নেন। বুঝতে পেরেছেন? তারপরে দেখুন এইখানে কি বলছে, প্রতিদিন কত টাকা পরিশ্রমে প্রস্তাবিত পরিশ্রমী। মানে যেখানে আপনি কাজ করেন কত টাকা করে পান, মানে এটা মাসের কথা বলা হচ্ছে না, প্রতিদিনের কথা বলা হচ্ছে। প্রতিদিন আপনি কত টাকা করে পান সেটা কিন্তু এই ঘরটাতে আপনাকে লিখে দিতে হবে। বুঝতে পেরেছেন? বা যেখানে আপনি কাজে যাবেন এখনো যাননি সেখানে কত টাকা করে পাবেন বলে বলেছে সেটা আপনাকে এখানে লিখে দিতে হবে সঠিকটা কিন্তু। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমি আপনাকে 5 নম্বরে দেখুন এই জায়গাতে কি লিখা আছে, এইখানে এইখানে লিখা আছে স্বনিযুক্ত এজেন্ট দ্বারা নিযুক্ত, এজেন্ট ছাড়া নিযুক্ত, অন্য অন্য ব্যক্তি দ্বারা নিযুক্ত। মানে এখানে আপনাকে বোঝানো যাচ্ছে আপনি আপনি তো একা একা কাজে যাচ্ছেন না, কারোর দ্বারা যাচ্ছেন। তো কে আপনাকে নিয়ে যাচ্ছে, যদি আপনি এজেন্টের মাধ্যমে হয়ে থাকেন তাহলে সেই এজেন্টের নামটা এখানে লিখতে হবে এবং সেই এজেন্টের মোবাইল নাম্বারটা এখানে লিখতে হবে, মানে যার সঙ্গে আপনি যাচ্ছেন এবং তার ঠিকানাটা, সেই এজেন্টের ঠিকানাটা যদি আপনার গ্রামের ঠিকানা হয় বা গ্রামের লোকের সাথে যাচ্ছেন তাহলে সেই আপনার গ্রামের নামটা এখানে লিখে দেবেন। আর যদি অন্য গ্রামের হয় তাহলে তার গ্রামের নামটা এখানে লিখে দেবেন। মানে যার সাথে যাচ্ছেন তার নাম, তার মোবাইল নাম্বার, তার ঠিকানা সেটা লিখতে বলা হচ্ছে। এবার যেটা আপনি দেখতে পাচ্ছেন, দেখুন নিয়োগকর্তার নাম। নিয়োগকর্তার মানে দেখুন যেখানে আপনি কাজ করতে যাবেন, যে কোম্পানিতে আপনি কাজ করবেন সেই কোম্পানির নামটা এখানে লিখবেন এবং সেখানকার ফোন নাম্বারটা এখানে লিখবেন এবং সেইখানকার ঠিকানাটা এখানে লিখে দেবেন। আশা করি এটা আপনি বুঝতে পেরেছিলাম। এবার আমি স্ক্রল ডাউন করে উপরের দিকে নিয়ে যাচ্ছি, আপনি দেখতে থাকবেন এই 6 নম্বর এটা কি বলছে। আপনি দেখুন এটা আপনি সহজভাবে বুঝতে পেরে যাবেন। দেখুন ব্যাংকের নাম, মানে যে ব্যক্তি আবেদন করছে তার ব্যাংকের কি নাম, তার কি ব্যাংকের বই আছে সেই ব্যাংকের নামটা এখানে সে লিখবে এবং ব্রাঞ্চের নাম, তার কোন ব্রাঞ্চের বই সে ব্রাঞ্চের নাম অবশ্যই আছে, সে ব্রাঞ্চের নামটা এখানে লিখবে। এবং দেখুন অ্যাকাউন্ট নাম্বার, তার অ্যাকাউন্ট নাম্বারটা দিতেই হবে, না টাকাটা পাবে কি করে, তাই না? তো অ্যাকাউন্ট নাম্বারটা এখানে তাকে পুট করতে হবে। যদি সে অনলাইনে ফিল করে তাহলে অ্যাকাউন্ট নাম্বারটা পেস্ট করে দেবে এবং যদি সে অফলাইনে ফিল করে এখানে অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দিতে হবে। তারপরে কি লিখে আছে দেখুন আইএফএস কোড, মানে তার যে আইএফএস এর কোড, মানে যদি তার স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার হয় তাহলে স্টেট ব্যাংকের আইএফসি কোডটা দিতে হবে। পাঞ্জাব ন্যাশনাল অ্যাকাউন্ট যদি হয় তাহলে পাঞ্জাব ন্যাশনাল আইএফসি কোড এখানে দিতে হবে। ঠিক আছে, তো এটাও আপনি জানতে পেরে গেলেন। এবার আমি স্ক্রল করি, এবার আপনি এই জায়গাটা লক্ষ্য রাখুন, দেখুন এখানে কি লিখা আছে মনোনীত ব্যক্তির সাথে সম্পর্ক অথবা মনোনীত ব্যক্তির আধার নাম্বার। মনোনীত মানে যদি আপনি কাউকে নমিনি করতে চান, যে ব্যক্তি আবেদন করছে এই ফর্মটা সে যদি কাউকে নমিনি করতে চায় তাহলে সেই নমিনির সাথে আপনার কি সম্পর্ক, মানে সেই ব্যক্তির সাথে আপনার কি সম্পর্ক এটা আপনাকে লিখতে হবে এবং সেই মনোনীত ব্যক্তির আধার নাম্বারটা এখানে লিখতে হবে। আশা করি এটাও আপনি বুঝতে পেরে গেলেন। এবার আমি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসি, এই যে এইখানে আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন, দেখুন এইখানে লিখে আছে, আমি আপনাকে দেখাচ্ছি। এই ঘরটায় কি বলছে রেশন, মানে খাদ্য সাথী কার্ডের ধরন, সেই কার্ডের কি ক্যাটাগরি আমি আপনাকে আগেই বলেছিলাম, সেটা কি এওয়াইস এর ক্যাটাগরি নাকি এসপিএইচএইচ নাকি পিএইচএইচ আরকেএস নাকি আরকেএসওয়াই। যে ক্যাটাগরিটা হবে দেখবেন রেশন কার্ডের উপরে লেখাই আছে, ওই নাম্বারটার আগেই লেখা আছে কি ক্যাটাগরি, সেই ক্যাটাগরিটা আগে লিখতে হবে এবং সেই রেশন কার্ডের নাম্বারটা লিখতে হবে। তাহলে আপনি ক্যাটাগরিটা এই জায়গাতে লিখলেন এবং এই যে এখানে দেখুন লেখা আছে রেশন অথবা খাদ্য সাথী কার্ড নাম্বার, খাদ্য সাথী অথবা রেশন কার্ডের নাম্বারটা আপনি এখানে লিখে নেন, মানে এখানে ক্যাটাগরিটা হবে আর এখানে কার্ডের নাম্বারটা হবে রেশন কার্ডের। আশা করি এটা আপনি বুঝতে পেরেছেন। এবার আমি স্ক্রল করে একটু নিচের দিকে আসি, আপনি এই জায়গাটাতে লক্ষ্য রাখুন, দেখুন এইখানে লিখে আছে আপনার কি পরিবার আছে। যদি পরিবার থাকে তাহলে হ্যাঁ, আর যদি পরিবার না থাকে তাহলে না। তো আপনার যদি পরিবার থাকে তাহলে এখানে হাতে সিলেক্ট করতে হবে এবং আপনাকে পরিবারের যে কোনো সদস্যর একজনের নাম এখানে দিতে হবে, যে কোনো একজনের নাম, যে কোনো একজনের নাম এখানে দিতে হবে এবং সে পুরুষ নাকি মহিলা এখানে দিতে হবে, তার বয়সটা এখানে লিখতে হবে এবং তার আধার কার্ডের নাম্বারটা এখানে লিখতে হবে এবং তার সাথে আপনার কি সম্পর্ক এখানে লিখতে হবে। মানে দুটো ঘর দেওয়া আছে, যদি আপনার পরিবারের সদস্য 3 জন অথবা 4 জন থাকে তাহলে আপনি 2 জনের নাম দিয়ে দেবেন দুটো ঘরে। বুঝতে পেরেছেন? এটাও আপনি বুঝতে পারলেন। এবার আমি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসি, দেখুন এই ব্যাপারটা আমি পরে বলছি আপনাকে, এই জিনিসটা আমি পরে বলছি। স্ক্রল ডাউন করে নিচের দিকে আসছি, নিচের দিকে আসার পরে দেখুন এইখানে কি লিখে আছে স্বাক্ষরিত শংসাপত্র। এইখানে আমি আপনাকে বলি আপনি কি লিখবেন। এই যে এখানে লিখে আছে দেখুন আমি শ্রীমতী কুমারী, মানে আপনি যেটা হবেন
মানে এখানে আপনাকে একটা মানে দরখাস্ত টাইপের লিখতে হবে। দেখুন এখানে কি বলছে, আমি আমি তারপরে পাশে ঘর দেওয়া আছে। আমাদেরকে মানে ছোটবেলায় যে পরীক্ষা দিতাম আমরা, আমাদেরকে বলা হতো না যে শূন্যস্থান পূরণ করো, তো সেরকম ধরনের জিনিস এটা। তো আপনি কে এটা এইখানে লিখতে হবে, আপনার নামটা এখানে লিখতে হবে। তারপরে পিতা অথবা স্বামীর নামটা এখানে লিখতে হবে। মানে যদি আপনি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনার বাবার নাম লিখবেন, আর যদি আপনি মহিলা বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার স্বামীর নামটা এখানে লিখবেন। তারপরে দেখুন এই যে আধার নাম্বার, পাশে ফাঁকা ঘর, মানে এখানে আধার কার্ডের নাম্বারটা লিখবেন। তারপরে এই যে ভোটার কার্ড নাম্বার, পাশে ফাঁকা ঘর, মানে এখানে আপনি ভোটার কার্ডের নাম্বারটা লিখবেন। তারপর দেখুন এই যে স্থায়ী ঠিকানা, পাশে ফাঁকা ঘর, মানে আপনার স্থায়ী ঠিকানা যেটা সেটা এখানে লিখে দেবেন। তারপর দেখুন এখানে কি বলছে, এত ধারা জানানো যাচ্ছে যে আমি অমুক, মানে আপনি আপনার নামটা দিবেন। তারপরে এত তারিখে এই পেশায়, আপনি এই জেলাতে, আপনি এই রাজ্যে, আপনার ওই দেশের নামটা, মানে যে দেশে যেতে চাইছেন ওই দেশের নামটা দিয়ে এখানে কি বলছে দেখুন, কাজে যোগদান করেছি বা করব, মানে এটা আপনাকে এই ফাঁকা ঘরগুলো আপনাকে ফিল আপ করতে হবে, দিয়ে এটা এইভাবে ছেড়ে দিতে হবে, ঠিক আছে। তারপরে স্ক্রল ডাউন করে এবার আমি আপনাকে দেখাই। এই যে এইখানে দেখুন লিখে আছে তারিখ সহ পরিযায়ী শ্রমিকের স্বাক্ষর, মানে তারিখ দিয়ে আপনাকে সাইন করতে হবে, মানে সিগনেচার করতে হবে, নামটা লিখতে হবে, মানে যে কাজে যাবে বা যে কাজ করে তার নামটা এখানে লিখতে হবে। এবার আমি বলি উপরে যেটা বাদ পড়ে গেছিল সেটা কি হবে। দেখুন দেখুন এই ফর্মটা ফিল আপ করার পরে আপনাকে এর সাথে জেরক্স করে কি কি জমা দিতে হবে আমি আপনাকে দেখাচ্ছি। প্রথমত যেটা আপনি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পাসপোর্ট আকারের ছবি, আপনাকে পাসপোর্ট ছবি দিতে হবে। তারপরে ব্যাংকের পাসবুক জেরক্স করে দিতে হবে। তারপরে যদি ইন্ডিয়ার বাইরে কাজ করতে চান তাহলে বৈধ পাসপোর্টের এক কপি জেরক্স করে দিতে হবে, আর যদি ইন্ডিয়ার বাইরে না হয় তাহলে এটা ছেড়ে দেবেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তারপরে এখানে লিখে দিয়েছি দেখুন, যদি তিনি বাইরের দেশে কাজ যুক্ত থাকেন তবে কিন্তু এই বৈধ পাসপোর্টটা জেরক্স করে দিতে হবে। আর যদি ইন্ডিয়ার বাইরে সে না যায় তাহলে তাকে এটাকে ছেড়ে দিতে হবে, এটা লাগবে না, ঠিক আছে। এবার তারপরে কি লাগবে, আধার কার্ড নাম্বার, মানে আধার কার্ডে জেরক্স করতে হবে, আবেদনপত্র সহ সংযোজন, তারপরে কি ভোটার কার্ড নাম্বার, এইগুলোকে আপনাকে কি করতে হবে, জেরক্স করে এই ফর্মটার সাথে আপনাকে পিন মেরে কোথায় জমা দিতে হবে, অফলাইনে যদি আপনি ফর্মটা ফিল করেন তাহলে যে আমাদের নতুন একটা প্রকল্প চালু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান, যেখানে পাড়ায় পাড়ায় বসা হচ্ছে, ওই পাড়াতেই আপনি এই ফর্মগুলোকে ফিল করে জমা দিতে পারেন, অথবা নিয়ারবতি আপনাদের যেখানে জমা হয় সেখানে জমা দিতে পারেন। আর যদি আপনি অনলাইনে পুট করেন বা অনলাইনে ফিল করেন তাহলে কি বলছে, অনলাইনে ফিল করলেই আবার বাইরে অফলাইনে ফিল করে জমা দিতে হয় না। তারপরেও অনলাইনে যদি আপনি ফিল করেন তারপরেও আপনাকে অফলাইনে এটাও ফিল করতে হবে, সেখানেও কিন্তু পুট করার জায়গা আছে, বুঝতে পেরেছেন। সেখানে যদি আপনি ফর্মটা ফিল করেন দেখবেন একটা মানে ফিল করার জায়গা আছে, অফলাইনে ফর্মটা ফিল করেও সেখানে আপলোড করতে হবে, তাহলে অফলাইনেও ফর্মটা ফিল করতে হচ্ছে। অনলাইনে যদি আপনি ফিল করেন তারপরে এই ফর্মটাকে আপনাকে লিখে দিতে হবে, অনলাইনে আপলোড করতে হবে। আর যদি আপনি অফলাইনে ফিল করেন তারপরেও কিন্তু এটা জমা দিতে হচ্ছে। তাহলে আশা করি আপনি অনেক ক্লিয়ার ভাবে অনেক সুন্দরভাবে বুঝতে পেরে গেছেন যে পরিযায়ী শ্রমিক যারা শ্রমশ্রী প্রকল্পর যারা আবেদন করবে তারা কিভাবে আবেদন করবে, কিভাবে ফর্মটাকে ফিল করবে, অনেক ক্লিয়ার ভাবে সুন্দরভাবে বুঝতে পেরেছেন। তো যদি আপনি কোনো জিনিস বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাকে রিপ্লাই করার চেষ্টা করবো। তো আজকের মতন এখান থেকে আমি ভিডিওটাকে ফিনিশ করছি। ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকেন একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এরকম ধরনের আরো ভিডিও পাওয়ার জন্য। আজকের মতন এখান থেকে আমি ফিনিশ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।